আজকের ঘটনাটা একটু অন্যরকম, হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তবে আজকের ঘটনাটা হচ্ছে এমন একটা মেয়েকে নিয়ে যে খুব হাসি খুশি পরিবারের সবাইকে খুব ভালোবাসার সেই সুন্দর একটা জীবন থেকে বেরিয়ে শেষ মুহূর্তে তার জায়গা হয়েছে কারাগারে, সেটাও অযথা, মানে কোনো দোষ না করেই সে একজনের লাইফের রিয়েল স্টোরি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলে, যাকে নিয়ে ঘটনাটা, তার বাড়ি হচ্ছে জামালপুরে। জামালপুরের ওনার বাসা, ওনার নাম হচ্ছে রেহানা। তো রেহানারা হচ্ছে 6 বোন 3 ভাই। তো বড় প্রথমে 2 ভাই, তারপরে হচ্ছে রেহানারা 3 বোন, তারপরে 1 ভাই, তারপরে আবার 3 বোন, এরকম তাদের মানে ভাই বোনদের যেই সিরিয়ালটা। তো রেহানার হচ্ছে বোনদের মধ্যে রেহানা হচ্ছে 2 নাম্বার। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন কিছু মেয়ে হোক ছেলে হোক, কিছু সন্তান থাকে বাবা মারা যাদের উপরে খুব বেশি মানে ডিপেন্ডেন্ট হয়, বাবা মারা তাকে খুব ভালোবাসে বা খুব বিশ্বাস করে যে আমার এই মেয়েটা এই জিনিসটা করবে না, এরকম কোনো কিছু। তো এতগুলো ছেলে মেয়ে রেহানার বাবার, কিন্তু তার কর্মস্থল বলতে, তার চাকরি বলতে ওরকম বিশেষ কিছুই ছিল না। প্রথমে তিনি একটা সরকারি চাকরি করতেন, যেহেতু অনেক বছর আগের ঘটনা, তো ওই সময়টাতে সরকারি চাকরির বেতন খুবই কম ছিল, যার কারণে সে হচ্ছে গিয়ে রিক্সা চালায়। পরবর্তীতে এরকম মানে ব্যবসা করার চেষ্টা করে, এটা ওইটা টুকটাক করার চেষ্টা করে, বাট আর কিছুতেই কিছু হয় না, কারণ সংসার যেহেতু এত বড় সংসার, পিছুটান সবসময় লেগেই থাকতো। তো সব কিছু মিলেমিশে পারিবারিক মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপই ছিল। তো রেহানারা 6 বোন, তার মধ্যে তারা 2 বোন হচ্ছে দেখতে মানে শ্যামবর্ণের বা একটু কালো। তার মধ্যে রেহানা দেখতে সবচেয়ে কালো, এবং রেহানার চেহারাও তত বেশি, অনেক বেশি সুন্দর নাওই বলা চলে। আর বাকি যে 4 বোন তারা ভীষণ সুন্দর, ওর বড় বোনও ভীষণ সুন্দরী। তো যাই হোক, বড় বোনের বিয়ে হয়ে গেছে। তো ওই সময়টাতে ঘটনাটা 2003-04 দিকের এরকম। তো রেহানার বড় বোনের বিয়ে হয়েছে 2000 সালের আগেই। তো ওই সময়টাতে রেহানা হচ্ছে, রেহানার যে বড় বোন, সে তার হাজব্যান্ডকে নিয়ে, তার হাজব্যান্ডেরও ফ্যামিলির অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে তারা করে কি, যে নারায়ণগঞ্জ চলে আসে, যে এখানে এসে আমরা হচ্ছে গিয়ে গার্মেন্টসে চাকরি করব, যে হাজব্যান্ড ওয়াইফ 2 জন, তাহলে টাকা পয়সা তো কামাই হবে। গ্রামে তো এরকম চাকরির সুবিধা নাই মহিলাদের। তো তারা হাজব্যান্ড ওয়াইফ এসে পড়ে, আসার পরে দেখা যায় যে খুব মানে ভালোই অবস্থা। তো রেহানার বড় বোনের 1 বছর পরেই আবার রেহানার বিয়ে হয়ে যায়। তো রেহানার যখন বিয়ে হয়ে যায়, রেহানার বিয়ে হয় খুব ভালো একটা ফ্যামিলিতে। সেখানে রেহানার বাবা, রেহানার যে হাজব্যান্ড, তারা হচ্ছে 2 ভাই, তাদেরও ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো, তাদের অনেক জমি জমা আছে, তারা অনেক গৃহস্থী করে, মানে তাদের রেহানার একদম ভরাপুরা সংসার, খুব ভালো অবস্থা। তো এইভাবে রেহানার বোন যখন ঢাকা চলে আসে, হাজব্যান্ড ওয়াইফ তারা 2 জন মিলে কাজ করে টোরে অনেক টাকা পয়সা করে ফেলছে, জমাইছে। তারপরে হচ্ছে বাড়িতে তাদের ঘর দোর ঠিক করতেছে, টাকা পয়সা জমছে, বলে যে সবার কাছে, দেশ থেকে ঢাকা থেকে যখন গ্রামে যায় তখন গিয়ে বলে যে হ্যাঁ তারা খুব ভালো আছে। তো এটাতে সবাই বুঝতে পারে যে স্বামী স্ত্রী 2 জনে কাজ করে, তারা টাকা পয়সা কামাই করে খুব ভালো আছে। বাট অপরদিকে রেহানার অবস্থা এমনিতেই খুব ভালো ছিল, রেহানার জীবনে কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই ছিল না, তার স্বামীও খুব ভালো মানুষ, এরকমই তার জীবনটা চলতেছিল। কিন্তু অপরদিকে রেহানার বাবার তো অনেক বয়স হয়ে গেছে, তার ভাইয়েরা বিয়ে করে ফেলছে। ভাইয়েরা বিয়ে করছে কি, যে তারা আলাদা হয়ে গেছে, যে আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে আমাদেরই খাওয়াইতে পারি না, বাকি ছোট ভাই বোনদের কীভাবে খাওয়াবো। কিন্তু রেহানার বাবার কষ্ট করে মেয়েদেরকে তো খাওয়াতে হবে। তখন হচ্ছে যে রেহানার যে একেবারে বড় বোন, সে তো নারায়ণগঞ্জ থাকে, গার্মেন্টসে চাকরি করে। তখন সবাই বলতে থাকে যে হচ্ছে তোমার 2টা মেয়েকে ঢাকা পাঠায় দাও, চাকরি করুক। চাকরি, এটা রেহানার বাবাকে সবাই বলতে থাকে যে চাকরি বাকরি করলে তখন হচ্ছে গিয়ে তো ওদের বিয়ের টাকা ওরাই জোগাড় করতে পারবে, বা তোমরা একটু ভালো চলতে পারবা, এরকম বলে। বলার পরে হচ্ছে রেহানার বাবা বলে যে আমার বড় মেয়েকে আমি এত বিশ্বাস করি না যে আমার ছোট মেয়েদের সামলায় রাখবে বা ওদের নিয়ে থাকবে, যদি রেহানা থাকতো ঢাকা তাইলে আমি ঠিকই পাঠাই দিতাম, এরকম বলে। তো এর মাঝে রেহানার বাবা একটু অসুস্থ হয়ে যায়, এমনও সময় যায় যে তাদের মানে খাওয়া পড়াতেও না খেয়ে থাকতে হয়, সারাদিনে তারা হচ্ছে দিনে 1 বার খেয়েছে, এরকম একটা অবস্থা রেহানার বাবার বাড়ি চলতে থাকে। তো রেহানার শ্বশুরবাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল, বাট এতটা ভালো ছিল না যে সে তার বাবার বাড়ি টাকা পয়সা দিয়ে চালায় রাখবে, এরকম না, বাট তার কোনো অভাব ছিল না। যাই হোক, তো সে যখন বাবার বাড়ি যায় বেড়াইতে, এরকম করতে করতে রেহানার হচ্ছে একটা ছেলে হয়। রেহানার ছেলের বয়স 5 বছর, রেহানার মেয়ের 3 বছর বয়স থাকে। তো রেহানা হচ্ছে গিয়ে ওই সময়টাতে রেহানার যে
বাবার বাড়ি যায় পরে সবাই বলতে থাকে যে এরকম এরকম তোমার তো কোনো সমস্যা নাই, তাহলে তুমি ঢাকা শহর চলে যাও, তুমিও কাজ করবা, তোমার হাজব্যান্ডও কাজ করবো, ছেলেমেয়েগুলো পড়াশোনা করলাম, মাদ্রাসায় পড়বো না, তুমি হচ্ছে গিয়ে, রেহানার ছেলের সম্ভবত তখন 6-7 বছর বয়স, তাকে 5 বছর না, ভুল হয়েছে আমার, আর তুমি হচ্ছে বোনদের নিয়ে থাইকো, তোমার বাবার তো একটু উপকার হবে। ওই যে বললাম বাবার একটু আদরে থাকে বা পরিবারের সবার জন্য ভাবে কিছু সন্তান থাকে না, তো এরকম বলতে বলতে রেহানা এক সময় মানে ব্যাপারটা বোঝে যে ঠিক আছে, তাহলে যদি আমি এরকম করতে পারি তাহলে তো আমার বাবার একটু উপকারী হয়, বাবাও এখন অসুস্থ। তখন হচ্ছে রেহানার হাজব্যান্ডকে বলে, তো প্রথমে তো তার হাজব্যান্ড একদম রাজি হয় না যে আমি কেন হচ্ছে ঢাকা শহর যাবো, আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি। তো রেহানা অনেক বোঝায় রেহানার হাজব্যান্ডকে, বোঝাইতে বোঝাইতে একটা সময় রেহানার হাজব্যান্ড রাজি হয় যে আচ্ছা ঠিক আছে আমরা যাব। তখন হচ্ছে রেহানার যে বড় বোন থাকে নারায়ণগঞ্জে, ওনার সাথে কথাবার্তা বলার পর উনি বলে ঠিক আছে তোমরা আসো, আমরা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। তো ঠিক আছে, রেহানাও খুশি হয়ে যায়। তো রেহানার হাজব্যান্ড হচ্ছে, ওরা গৃহস্থী করতো বাড়িতে, ওইটা ওনাদের ভাইদের সব কিছু বুঝায় টুঝায় দিয়া রেহানার বাচ্চা কাচ্চা নিয়ে, আর হচ্ছে গিয়ে যে রেহানার যে 2 বোন যারা কাজ করতে পারবে আর কি, একজনের হচ্ছে 15 বছর আর একজন 17-18 বছর এরকম, ওই 2 বোনকে নিয়ে হচ্ছে তারা নারায়ণগঞ্জে আসার পরে তারা বাসা ভাড়া করে দেয় তার বড় বোন। তারপরে তাদের 3 বোনকেই কাজে লাগাই দেয়, সাথে হচ্ছে গিয়ে যে রেহানার হাজব্যান্ড তাকেও কাজে লাগাই দেয়, যে ঢাকা শহর আসছো তুমি বসে বসে খাওয়া কেন। তো যখন দেখা গেছে 4 জনই কাজে চলে যায়, তখন রেহানার বাচ্চা 2টার হতেছে গিয়ে একেবারেই কষ্ট হয়ে যায়। তো তারা তো সকালে যায়, একবারে রাত্রে আসে, সারাদিনই বাচ্চা 2টা একা একা থাকে, হুট করে এরকম পরিবেশ ঘরের মধ্যে একা রেখে যায়। তো রেহানার খুব টেনশন হয়ে থাকে যে আমার বাচ্চাগুলো এরকম থাকবে, পারে না, বাচ্চাগুলো কান্নাকাটি করে। মেয়েটার যেহেতু 3-4 বছর বয়স ছিল, সারাদিন খাইলে খাইতো না খাইলে না এরকম থাকতো। তো রেহানার হাজব্যান্ড পরে 2-3 মাস চাকরি করার পরে সে ডিসিশন নেয় যে না, আমি হচ্ছে গিয়ে আর চাকরি করব না, আমি রিক্সা চালাই। আমি যদি রিক্সা চালাই তাহলে হচ্ছে আমি বাসায় আসতে পারবো, সকালে গিয়ে দুপুরে আবার আসলাম, এসে বাচ্চাদের দেখলাম, আবার হচ্ছে বিকেলে তাড়াতাড়ি এসে পড়লাম, রেহানা রাত্রে আসে। তো এরকম হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা ডিসিশন নেয় যে ঠিক আছে তার হাজব্যান্ড আর চাকরি করবে না, সে হচ্ছে গিয়ে এখন রিক্সা চালাবে। তো এইভাবেই তাদের দিন চলতে থাকে। তারা এখানে প্রায় 3 বছরের মতো এখানে থাকে, এর মাঝে কোনো রকম কোনো প্রবলেম হয় না। 3 বছর যাবৎ তারাও মানে রেহানার 2 বোন চাকরি করতেছে, তারা টাকা পাঠাচ্ছে তার বাবাকে, তাদের বিয়ের জন্য টাকা জমাইতেছে, এরকম খুব ভালোই চলতেছে তাদের। তো অপরদিকে যে তারা এখানে আসছে 3 বছর, এখানের যে ছোটো বোনটা ছিল এটার 14 বছর বয়স ছিল, সেও 16-17 বছর বয়স হয়ে গেছে, সবাই মানে উপযুক্ত এরকম। তো তারা করছে কি যে মানুষ এতজন হলে কি হবে, তারা কিন্তু একটা বাসায় একটা রুমেই থাকে, একটা রুমে থাকে। রেহানার চেয়ে যেই বড় যেই বোনটা আর কি, রেহানার পরে যেই বোনটা, ও হচ্ছে গিয়ে বড় বোনের বাড়িতে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে এই বাড়িতে থাকে, এরকম করে থাকে। আর রেহানার একেবারে যে ছোট বোনটা সেটা রেহানার সাথেই থাকে এরকম। তো হচ্ছে এরকম সব কিছু ঠিকঠাক চলতেছে। রেহানার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, রেহানার মেয়ে বাড়িতে থাকে, বাবা এসে রান্না টান্না করে দেখে খায়, তাদের খুব টাকা পয়সাও জমছে অনেক, ঘর ভর্তি করে রেহানা ফার্নিচার করছে ঢাকা শহরে এসে যতটুকু আর কি করা যায়, সব কিছু মানে খুব ভালো চলতেছে, তাদের দিন খুব ভালো কাটতেছে। এর মধ্যে হঠাৎ একদিন রেহানা হচ্ছে কাজের থেকে আসার সময় হচ্ছে গিয়ে তার নাইট ডিউটি থাকে রাত্রে, সম্ভবত 12টা 12:30 পর্যন্ত সে অফিসে কাজ করে। আর তার বোন যে ছোট বোনটা সে বাসায় চলে আসছে, আর বড় বোনটা যেটা ওইটা হচ্ছে বড় বোনের, মেজো বোনটা হচ্ছে বড় বোনের বাড়িতে। তো রেহানা হচ্ছে 12টার সময় আসে, দেখে তাদের মানে এরকম নিয়ম করাই থাকে যে নাইট করে আসবে তো ঘরের দরজাটা খোলাই থাকে। তো তাদের তো ওইরকম বেশি মানে স্বর্ণ গয়না এরকম মূল্যবান চুরি টুরি এখন যেরকম ওই সময়টাতে এত চিন্তা ভাবনা ছিল না, আর ঘরের মানুষ তো ঘরে আসেই, ভেতর থেকে দরজাটা ভিড়ানো থাকে যাতে বাইরে থেকে কেউ আসলে ওদের ঘুম থেকে উঠে দরজাটা খুলতে না হয়, এই কারণে ওনারা দরজাটা খুলেই ঘুমায়। তো এরকম করে রেহানা আসছে রাত্রে 12:30টার সময়। তো বাইরে থেকে আসছে, এমনিতে একতলা বাড়ি, ওয়াশরুম টোয়াশরুম সব কিছু বাইরেই। তো রেহানা হচ্ছে বাইরে হাত মুখ ধুতে যাবে, তো হাতে যেহেতু তার ব্যাগ ট্যাগ ছিল যে খাবারের বাটি টাটি নেয় ওগুলা, তো সে করছে কি দরজাটা ধাক্কা দিয়ে খুলছে। খোলার পরেই সে হচ্ছে একটা অশ্লীল কিছু দেখতে পায় তার হাজব্যান্ডের আর তার ছোটো বোনের। দেখার পরে সে আর মানে ওইদিকে আর তাকায় না, কোনো রিয়্যাক্ট করে না, সে সরাসরি মানে এক নজরই সে তাকাইছে, এক নজরই দেখছে, সে ওয়াশরুমে চলে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে সে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসার পরে সে দেখে যে না সব কিছু নর্মাল। তার যে হাজব্যান্ড সে তার জায়গায় শুয়ে আছে,
বাকি বাচ্চারা ঘুমাইতেছে, তার ছোটো বোন এক কর্নারে ঘুমাইতেছে, এরকম সে দেখে। বাট তার ছোটো বোনের শরীরের কাপড়টা সরানো থাকে। তো রেহানা হচ্ছে গিয়ে জামাটা টেনে ঠিক করে দেয়, ওর বোনকে এক জায়গা থেকে নাড়ায় আর এক জায়গায় শোয়ায়। পরে ও বুঝতে পারে যে হচ্ছে ওর বোন একেবারেই মানে বিভোর ঘুমাচ্ছে, যেহেতু ছোটো মানুষ ছিল, খুব সারাদিন কাজ করছে, বাসায় এসে আবার রান্নাবাড়া করছে, শরীর ক্লান্ত, সে হয়তো বিভোরে ঘুমাচ্ছে। আর সেইটারই মানে ফায়দাটা উঠাইতেছিল রেহানার হাজব্যান্ড। তো যাই হোক, ওই দিনের এই ঘটনা, তারপরে রেহানার কাউকে কিছু বলে না, সে নিজে নিজে মানে নিজের সাথে যুদ্ধ করতে থাকে। কারণ এই মানুষটা তো তার এরকম আচরণ তো সে কখনো দেখে নাই। কারণ তার হাজব্যান্ডকে সে খুব বিশ্বাস করে, তার হাজব্যান্ড তাকে খুব বিশ্বাস করে, ভালোবাসে, তাদের খুব সুন্দর একটা সম্পর্ক। বা থাকে না যাদের এই ধরনের ক্যারেক্টারটা একটু খারাপ থাকে, তাদের তো একটু একটু দেখা যায় কোথাও না কোথাও। সে কোনো দিনও তার হাজব্যান্ডকে দেখে না এই ধরনের কোনো কিছুতে। তো যাই হোক, রেহানা হচ্ছে গিয়ে ওই জিনিসটা নিয়ে শুধু ভাবতে থাকে। সে পরদিনে ডিউটিতে যেতে পারে না, তার মাথায় ওইটাই ঘুরতে থাকে, চোখের সামনে ওই জিনিসটাই ভাসতে থাকে। আর তার হাজব্যান্ডকে সে দেখে, তার হাজব্যান্ড হচ্ছে তার চোখে চোখ রেখে কথা বলতে পারে না 2 দিন যাবত, মানে তার থেকে চোখ নামায় নামায় কথা বলে, তার সামনাসামনি কম হইতেছে, এটা সে খেয়াল করে। তো তারপরে তৃতীয় দিন, যেটা সেদিন হচ্ছে শুক্রবার থাকে, তো শুক্রবার অফিস বন্ধ। তো রেহানার যে হাজব্যান্ড, সে বাইরে থেকে কিছু একটা খাবার জিনিস নিয়ে আসছে। আসার পরে রেহানার বোন ছিল রান্নাঘরে, রান্নাঘরটা বাইরে, ওখানে গিয়ে ওর বোনকে খেতে দিতেছে। তো ওর বোন বলতেছে যে দুলাভাই ঘরে চলেন, ঘরে গিয়ে খাই। তখন হচ্ছে রেহানার হাজব্যান্ড বলতেছে না, ঘরে গেলে তোমার আপা রাগ করবে আমি যদি তোমার খেতে দিই। তখনই আবার রেহানা ওর বোনের নাম ধরে ডাকে। তোর বোন বলে যে আপা আমি রান্না করে, দুলাভাই ঘরে আসতে দিতেছে না, তুমি নাকি বকবা, দুলাভাই আমাকে খাবার দিলে, এরকম বলে। বলার পরে তখন হচ্ছে রেহানা ওর হাজব্যান্ডকে ধরে, রাগারাগি করে, গালাগালি করে, ওর বোনকে বাইরে রেখেই দরজা লাগায় নিয়ে ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করে। তখন ওর হাজব্যান্ড ওর পায়ে ধরে একদম মাফ চায়। তারপরে মানে অনেক কান্নাকাটি করে যে ঠিক আছে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, হ্যান ত্যান। তো রেহানার যে বাকি বোনরা ছিল তারা তো ভীষণ সুন্দরী, আর ওই সুবাদে রেহানা ছিল একদমই মানে দেখতে একদমই সুন্দর না সে। তো তো রেহানার মনে মানে এই জিনিসটা হইতে থাকে, আমার বোনরা সুন্দরী দেখে মনে হয় আমার মানে হাজব্যান্ডের নজরটা বদলে গেছে, এরকম কিছু একটা। যাই হোক, তারপরে সব কিছু আবার শিথিল, সব কিছু আগের মতো চলতে থাকে, সে আর কখনোই কোনো কিছু দেখে না। তারপরে একদিন হচ্ছে রেহানার যেই মেঝো বোনটা, মানে রেহানার পরের যেই বোনটা, 3 নাম্বার বোনটা, ও হচ্ছে গিয়ে রেহানাকে একদিন বলে যে আপু আমি আর এখানে থাকবো না, আমি জামালপুর চলে যাব। তখন হচ্ছে রেহানা জিজ্ঞেস করে যে কেন জামালপুর চলে যাবে, তোমার তো এখনো বিয়ে শাদী ঠিক হয় নাই, বাবা ছেলে দেখতেছে, বিয়ে শাদী ঠিক হইলে যাই বাবা। তখন হচ্ছে সে বলে যে না আমি তোমাদের সাথে থাকতে পারবো না, আর বড় আপারে বলছিলাম বড় আপার সাথে আমার রাখতে, বড় আপা তার সাথে আমার একবারে রাখবো না, তো আমি হয়তো আমার মেসে থাকতে হইব অন্য মেয়েদের সাথে, না হলে আমার চলে যেতে হইব জামালপুরে, এরকম বলার পরে তো এক পর্যায়ে মানে জোরাজোরির পরে মেয়েটা স্বীকার করে যে তুমি যখন বাসায় থাকো না, দুলাভাই আমার সাথে এরকম খারাপ আচরণ করে, জোর জবরদস্তি করে, তো আমি এরকমভাবে থাকতে পারবো না তার সাথে। তখন হচ্ছে যে রেহানারা এখানে যেহেতু থাকে, রেহানা তো এটা শোনার পরে খুব কান্নাকাটি করে। তখন রেহানার বড় বোনও ব্যাপারটা জানতে পারে, তখন তারা মানে তাদের এখানে যারা আত্মীয় স্বজন ছিল তাদের নিয়ে পরে রেহানার যেই শ্বশুর উনি আসে জামালপুর থেকে, ওনারা সবাই বসে একটা আর কি মানে রেহানার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে সে এরকম কেন করছে বা কোনো কিছু। তো রেহানার যে বাসায় ভাড়া থাকে ওই বাসার বাড়িওয়ালা আসে, সবাই মিলে বসে একটা বিচারের মতো করা হয়। রেহানার হাজব্যান্ডকে সবাই জিজ্ঞেস করে, তখন সে সবার সামনে মাফ চায় যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এরকম আর কখনো করবো না, বা যাই হোক অনেক কিছু বলে। তারপরও তারা হচ্ছে মাফ চাইলে কী হবে, সে তো একটা নোংরা কাজ করছে, আনম্যারিড 2টা মেয়ের সাথে এরকম করছে। রেহানাও কান্নাকাটি করে এগুলো বলার পরে মানে একটা পর্যায়ে এরকম হয় যে রেহানার হাজব্যান্ডের সাথে আর থাকবে না, রেহানার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিবে, এরকম মানে রেহানা ঠিক করে নেয়। তখন হচ্ছে ওর যেহেতু 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, তোর শ্বশুর শাশুড়ি অনেক বোঝায় যে তুমি হচ্ছে এরকম কইরো না, একবার ভুল করছে তো কী হয়েছে, আর করবো না, মাফ করে দাও। তো সবাই বোঝানোর পরে বাইরের যে মানুষটা আসে বা রেহানার যে বড় দুলাভাই, ওনার হাজব্যান্ডকে আর কি সবাই খুব মারে, অনেক অপমান করে, নোংরা ভাষায় গালাগালি করে, অনেক একটা বাজে সিচুয়েশন হয়। তারপরে হচ্ছে ওনার যে 3 নাম্বার বোনটা, ও জামালপুর চলে যায় যে না আমার সাথে, তো ওর সাথে মানে সেন্স থাকার অবস্থা এবং সামনাসামনি অফার করেই ওর সাথে বাজে কাজ করছে, যার কারণে সে হচ্ছে গিয়ে একদমই আর এখানে থাকতে চাচ্ছে না। বাট ছোটো বোনটা তো এটা ওরকমভাবে ফিল করে নাই, ছোটো বোনটা হচ্ছে ঘুমেছিল আর ওর সাথে ওরকম কিছু করেও নাই, ও ছোটো দেখে। যাই হোক, তারপরে রেহানার যে মেজো বোনটা ও চলে গেল, আবার ওদের জীবন ওদের মতো চলতে থাকলো। এখন আর কোনো সমস্যা নেই, রেহানার হাজব্যান্ডও ভালো, বা ওর ছোটো বোনকে রেহানা জিজ্ঞেস করে প্রায়ই, ওর ছোটো বোনও বলে যে না দুলাভাই আমার সাথে তেমন কোনো খারাপ আচরণ করে না। তো এরকম করতে করতে রেহানার যে বড় বোনটা, ওর বিয়ে হয়ে গেল।
তারপরে যে রেহানার যে একেবারে যে ছোট বোনটা ছিল ও চলে গেল, বিয়ে হয়ে গেল। এভাবে প্রায় 5 বছর সময় কেটে গেল। তো রেহানার যেই যে 3 নাম্বার বোনটা ছিল ওর বিয়ে হয়ে গেল। বিয়েরতেও হচ্ছে রেহানার হাজব্যান্ড রেহানাকে যেতে দিল না ওই সময় যখন বিয়ে হইল। তখন রেহানা অনেক কান্নাকাটি করলো, সে বললো যে না, ওর বিয়েতে আমরা যাব না। তো যাইতে দিল না। তাদের মানে 5 বছর, প্রায় 4-5 বছর হয়ে গেছে বিয়ের, এখন অবধি তারা আর গ্রামে যায় না। মানে রেহানার হাজব্যান্ড এর মধ্যে আর দেশের বাড়িতেও যায় না, একটা লজ্জার বিষয় যেহেতু হয়ে গেছে এত বড় একটা। তো হচ্ছে সে আর দেশের বাড়িতেও যায় না, রেহানাকেও তার বাবার বাড়ি যেতে দেয় না। তো তার বোনের কি মনে হয়েছে, রেহানার বোন বলছে যে আমি হচ্ছে আপা তোমাদের বাড়িতে বেড়াতে আসবো। এটা ওই ঘটনা থেকে 5 বছর পরে। তো এই 4-5 বছরে ওর বোনের বাচ্চা কাচ্চা হয় নাই। যে কোনো হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যে কোনো কারো হয়তো সমস্যা ছিল, বাচ্চা কাচ্চা হচ্ছিল না। ওরা ভাবলো যে ঠিক আছে, বা আপাদের বাসায় বেড়ায় আসি, আর ঢাকা গিয়ে ডাক্তার দেখায় আসি, তাইলে জানতে পারবো কোনো সমস্যা আছে কিনা। সবাই বলে না যে ঢাকা যাও, ডাক্তার দেখাও। তো ওখান থেকে তারা হচ্ছে বেড়ানোর জন্য আসে রেহানাদের বাড়িতে। তো রেহানাদের বাড়িতে আসার পরে 2 দিন তারা রেহানাদের বাসায় থাকে, বেড়ায়। রেহানার হাজব্যান্ড খুব ভালো আচরণ করে। অনেক 5 বছর আগের ঘটনা, সবাই তো এটা ভুলেই গেছে। তো রেহানার হাজব্যান্ড হচ্ছে ওর যে 3 নাম্বার বোন, ওর হাজব্যান্ডের সাথে খুব ভালো রিলেশন, খুব সুন্দর কথা বলতেছে, ঘুরতে যাইতেছে বাইরে, সারাদিন কাজে না গিয়ে তাকে সময় দিচ্ছে। তো সবাই আগের ঘটনাগুলো সব ভুলে গেছে, জানা ঠিক আছে, এখন দুলাভাইয়ের সাথে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো তারা 2 দিন হচ্ছে রেহানাদের বাড়িতে বেড়ায়। তারপরে রেহানার যে বড় বোন থাকতো নারায়ণগঞ্জে, বড় বোনের বাসায় সবাইকে দাওয়াত করা হয়। যে রেহানার যে বোন বেড়াতে আসছে তাকে, রেহানার ফ্যামিলিকে সবাইকে দাওয়াত করা হয়। তো সেটা ছিল যে বৃহস্পতিবার ওদেরকে দাওয়াত করা হয়। বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ওরা ওই বাড়িতে বেড়াবে, এরকম করে। তো ওই সময়টাতে রেহানার যে ফ্যাক্টরিতে কাজ করে, ওইখানে কাজের প্রচুর চাপ ছিল, যার কারণে হচ্ছে রেহানাকে মানে সে সকাল 9টায় গেছে, ভোর 5টায় সে হচ্ছে ডিউটি থেকে আসবে, তারপরে শুক্রবার ঘুমাবে, এরকম কিছু একটা করা হয়। ওনার কাজের ওইখানে সারা রাত নাকি কাজ করতে হবে রেহানার, এরকম ওই দিন বলা হয়। তো রেহানা ওর হাজব্যান্ডকে বলে যে তুমি হচ্ছে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে চলে যাও, আমি ভোরে আইসা শুক্রবারে ঘুমায় টুমায় তারপর আপনাদের বাসায় যাব। তো এরকমই বলা থাকে, সব কিছু ঠিকঠাক। তো বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে চলেও যায়। যাওয়ার পরে রেহানার যে হাজব্যান্ড, ওর বোনের বাসাটা আর হচ্ছে ওদের বাসাটা আবার মানে কাছাকাছি ছিল, অনেকটা যে দূর এরকম না, কাছাকাছি ছিল। তো রেহানার ছেলেটা তখন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় থেকে আর কি পড়াশোনা করে, আর রেহানার মেয়েটা হচ্ছে বাবার সাথে থাকে। তো ওই সময় মেয়ে আর বাবা মিলে গেছে যে শুক্রবারে রেহানা এসে ওর ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসবে। যাই হোক, তো বৃহস্পতিবার দিন যখন ওরা ওই বাসায় গেছে, দুপুরের খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে রেহানার হাজব্যান্ড আর কি বলতেছে যে ওর যে 3 নাম্বার বোনের হাজব্যান্ড, ওনাকে বলতেছে যে বাসায় বসে থেকে কি করবা, চলো চা খেয়ে আসি বাইরে থেকে। তো ওই লোক বলছে যে আচ্ছা ঠিক আছে চলেন চা খেয়ে আসি। তো চা খেতে আসার পরে তাদেরকে, তো তারা আর ওই বাসায় যায় না। এর মধ্যে রেহানার বোন হচ্ছে গিয়ে দেখতেছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ও গেছে যে দেখতে যে কেউ আছে নাকি। তো রেহানার বোনের সাথে হচ্ছে রেহানার যে মেয়েটা, ও চলে গেছে। ততদিন ওর 7-8 বছর বয়স হয়ে গেছে। তখন হচ্ছে 8-9 বছর, প্রায় বড়ই। তো ও হচ্ছে গিয়ে আর ওদের বাড়িতে গিয়ে বলতেছে যে আমি আর খালাদের বাসায় যাবো না, খালা আমি এখানেই থাকি। এটা বলে মেয়েটা ঘরে থেকে যায়। তো মেয়েকে বলে আসে যে তোমার বাবা আসলে বইলো যে আঙ্কেলরে যাইতে ওই বাসায়, মানে ওর বড় বোনের বাড়িতে। এরকম বলে ওর বোন হচ্ছে সন্ধ্যাবেলা দেখে যে দুলাভাই এখনও আসতেছে না, তো চলে গেছে। তো মেয়েটা তো ছোট মানুষ ছিল, সে তো খালাদের বাসা থেকে খেয়ে আসছে, বসে থেকে দেখে যে বাবাও আসে না, মাও আসে না। তো একটা সময় সে দরজাটা ভিড়ায় রেখা, মানে প্রতিদিন সবসময় নাইট হলে বাবা মা রাত্রে বাইরে থাকলে যেরকম করে ওরকমই দরজাটা ভিড়ায় রেখা মেয়েটা ঘুমায় গেছে। মেয়েটা যখন ঘুমায় গেছে তখন হচ্ছে গিয়ে সকালবেলা আর কি, এটা ভোর 5টার সময়। তো রেহানা কাজ থেকে ফিরছে 5টার সময়। এর মধ্যে রেহানার হাজব্যান্ড আর বাড়িতে আসে না, এবং রেহানার বোন জামাইরও কোনো খোঁজ খবর নাই। তো রেহানা হচ্ছে বাসায় এসে দরজা ধাক্কা দিচ্ছে, দেখছে খোলা, মেয়েটা খাটের উপরে শুয়ে আছে। তো রেহানা ঘরে ঢুকে, সে যখন জুতা খুলে ঘরে ঢুকছে, পরে দেখতেছে সারা ঘর বালি দিয়ে ভর্তি, মানে রাস্তার বালি যেরকম ঘরের মধ্যে রেখে দিছে ভরে, এরকম একটা অবস্থা। তো রেহানা দেখে খুবই বিরক্ত হয়, কিন্তু তার তো প্রচুর ঘুম, সারা রাত কাজ করছে। সে বলে যে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে এখন আগে ঘুমাই, সকালে উঠে ঘরটার পরিষ্কার করবো না। তো সে করে কি জুতা পরে বাইরে গিয়ে পা ধুয়ে জুতা সহই ঘরে ঢোকার পরে মানে নিচে জুতাটা রেখে খাটে উঠে সে ঘুমায়া যায়। তো রাত সকালবেলা 9টা 9:30টার সময় হচ্ছে রেহানার যেই 3 নাম্বার বোন, ও আসে, দরজা ধাক্কাচ্ছে। তখন রেহানা উঠে দরজা খোলার পরে বলতেছে যে আপা দুলাভাই কই।
তখন রেহানা বলে আমি তো ভোরবেলা আসছি, আইসা দেখলাম যে ওর মেয়ের কথা বলে যে ও একা ঘুমাইতেছে, আমি তো দেখি নাই, তোর দুলাভাইয়ের সাথে তো আমার দেখা হয় না, তোর দুলাভাই তো দেখি নাই, তোর দুলাভাইয়ের ফোনে ফোন দিছিস খোলা ফোন? তখন বলতেছে যে না, দুলাভাইয়ের ফোন তো বন্ধ। তাহলে কই গেল? ওর হাজব্যান্ডের ফোনে ফোন দিছে, সেটাও বন্ধ। তখন গিয়ে বলতেছে তাইলে মনে হয় দুজন কোথাও গেছে, আসবো না। দুইজন মানুষ একসাথে ভয় পাওয়ার তো কিছু নাই, রেহানা এটাই বলে। তখন রেহানার বোন বাইরে থেকে ঘরে ঢুকতে নিয়ে বলে যে ঘর ভর্তি এত বালি কেন আপা? তখন রেহানা বলে যে ঘরটা ঝাড়ু দে, ঘর ভর্তি এত বালি, কে জানে কি করছে। ওনার মেয়ের কথা বলতেছে, মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে খেলছে টেলছে, বালি দিয়ে পড়ছে, তুই ঘরটা ঝাড়ু দে। তো রেহানা যেহেতু সারা রাত কাজ করে আসছে, সে ফ্রেশ ট্রেশ হবে, ঘুম থেকে উঠছে, একটু খাবে। তো তার বোন খাটের নিচে ঝাড়ুটা নিতে যায়। যখন ঝাড়ু নিতে যায় তখন দেখে তাদের যে গায়ে দেওয়ার একটা কম্বলটা খাটের নিচে। তখন বলে যে আপা তুমি কম্বল খাটের নিচে রাখছো কেন? তখন এনা বলে কই কম্বল খাটের নিচে, কম্বল তো এই যে ওয়ার্ড্রোফের উপরে ছিল। তখন বলে যে না, কম্বল তো খাটের নিচে, এখানে মাটি দিয়ে ভরা কম্বল এখানে নিচে পড়ে রয়েছে। তো রেহানা বলে যে বের করে ঝাড়া দে। তো যখন কম্বলটা টানতেছে, কম্বলটা আসতেছে না। কম্বল কেন আসতেছে না? তখন গিয়ে রেহানা নামে খাটের থেকে যে কি আসতেছে না। তো কম্বল দুই বোন মেয়ের নেল টানাটানি করেও কম্বল আসে না। একটা পর্যায়ে দেখা যায় একটা মানুষের হাত দেখা যাইতেছে খাটের নিচ থেকে। তখন গিয়ে রেহানা প্রচুর চিৎকার চেঁচামেচি করতে থাকে। রেহানা এমনিতেও খুব ভীতু থাকে, সে খুব ভালো একজন মানুষ থাকে এবং সবাইকে খুব ভালোবাসে, সবার জন্য তার মনে অনেক মায়া, কিন্তু সে অনেক ভীতু, ছোট ছোট জিনিসে সে খুব ভয় পায়। তো সে ওই হাত দেখার পরে অনেক চিৎকার করতে থাকে। তো আশেপাশে সবাই চলে আসে। আসার পরে তারা দেখে যে কি হয়েছে এখানে। তো রেহানা কান্না করতে থাকে আর বলতে থাকে আমাদের খাটের নিচে একটা মানুষের হাত দেখা যাইতেছে, কম্বল দিয়ে কি যেন পেঁচানো। তো 3-4 ছেলে মানুষ আসে, এসে টাইনা বের করে। তারপরে যখন দেখে রেহানার যে 3 নাম্বার বোনের যে হাজব্যান্ড, উনি খাটের নিচে ওনাকে মেরে ফেলা হয়েছে। যাই হোক, তো এটা দেখার পরে তো রেহানার বোনও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো মানুষে এই ঘটনা দেখার পর অবশ্যই এলাকার কেউ হয়তো বা পুলিশকে ফোন করে দিছে, পুলিশ আসছে। আসার পরে যখন সব কিছু জিজ্ঞেস করছে, তো রেহানা তো বোকা, সে তো কিছু জানেও না, আর কোনো কিছু এই সম্বন্ধে তার আইডিয়া নেই, সে সব কিছু খোলা বলে দেয়। তখন পুলিশ সন্দেহ করে যে মনে হয় যে রেহানার যে বোন, ওর সাথে রেহানার হাজব্যান্ডের কোনো পরকীয়ার সম্পর্ক আছে, যার কারণে এরকম হয়েছে। তো পুলিশ ওর বোনকে বলতে থাকে, বোকা রেহানা তখন বলে যে না, আমার বোনের কোনো দোষ নেই, আমার বোন অনেক ভালো, আমার বোন আগে থেকে ওরে চায় নাই, এরকম করছে, যা করছে ওই করছে। ওনার হাজব্যান্ডের কথা বলতেছে। তো করিম মিয়া তো এখানে ছিল না, ওনার হাজব্যান্ড। তো এমনিতেই যেহেতু আসছে এখানে উপস্থিত, যাকে পাইছে বা যে প্রথমে দেখছে, ওইখান থেকে ওই সুবাদে পুলিশ তাকে নিয়ে যাওয়ার পরে পুলিশের কাছে তো এরকম স্ট্রং কোনো এভিডেন্স ছিল না যে কাজটা রেহানাই করছে। বাট সে গিয়ে পুলিশ গিয়ে নিয়ে যায় রেহানাকে। রেহানা ওইখানে কান্না করতে করতে অসুস্থ হয়ে প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়, একদম স্ট্রোকের মতো অবস্থা হয়ে যায়। বাট তাদের যে ফ্যামিলির মানুষজন, তারা এতই বোকা ছিল বা স্বার্থপর ছিল যে তাকে গিয়ে কথা বলবে, ওখানে তাকে কোনোভাবে ছাড়ায় আনবে বা কোনো কিছু, এগুলা কিছুই করে নাই। কিন্তু রেহানা তো একদম নির্দোষ ছিল, তার তো কোনো প্রকার কোনো দোষ ছিল না এই বিষয়ের উপরে। তারপরে তাকে নিয়ে গেল, আর তার বাচ্চা দুইটা ওইভাবেই পড়ে রইল। তারপরে তার যেই বোন নারায়ণগঞ্জ ছিল, সে তার বাচ্চা দুইটাকে নিয়ে সেও চলে গেল জামালপুরে তার বাবা মায়ের কাছে খবর দেওয়ার জন্য। ছোট বোন সবাই মিলেমিশে তারা ওইখানে চলে গেল, আর এখানে পেছনে পড়ে রইল রেহানা। সে কোনো দোষ গুণ কিছুই করে নাই, কাজ করে আসছে সারা রাত, সকালে এসে সে এই অশান্তির মধ্যে সে ফেসে গেল। তারপরে তো সে গিয়ে প্রচুর কান্নাকাটি করতে থাকে, বাট পুলিশদের কাছে তো কিছু করার নাই। এক সময় তাকে কোর্টে চালান করা হয়, ওইখান থেকে তার 3 বছরের শাস্তিও হয়ে যায়। তো এরকমভাবে সে থাকতে থাকে, তার একটা নতুন জীবন, নতুন জার্নি দেখে, নতুন পরিবেশ, নতুন মানুষ সে দেখে। তার কাজে ছিল এখানে শুধু পাগলের মতো চিৎকার করা, সারা দিন কান্না করা, আর কাউকে চিনে না। আর ওনার বাবা মারা এতই গ্রামের ছিল যে যাকেই বিশেষ করে টাকা পয়সা দিতেছিল তারাই টাকা মেরে দিতেছিল, কারণ বোকা পাইছে, তো তাকে আর খুঁজে পাচ্ছিল না। এরকম করতে করতে প্রায় 3টা বছর সময় লেগে যায় তাদের ভালো একজন উকিল ধরতে এবং রেহানাকে বের করতে। তো 3 বছর পরে রেহানা বের হয়। তারপরে গিয়ে বের হইলেও যে 3টা বছর যে রেহানা অযথা একটা কষ্ট এখানে করে আসছে, আর যেই জিনিসের কোনো এক ফোঁটা ভুলও যার সেখানে নেই, সেই তার পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। তাদের বাচ্চারাই 3টা বছরে কত কষ্ট করে,
কেউ ঠিকমতো খাবার খেতে দেয় না, মায়ের কথা বলে খোঁচা মেরে কথা বলে, ছেলেটা একদম ভেঙে পড়ে, মেয়েটার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তারপরে কষ্ট করে খেয়ে না খেয়ে কোনো রকমে বেঁচে থাকে তারা। এরপরে রেহানা বাইরে আসার পরে সে হচ্ছে এখন অবধি সে তার কাজ করেই খেতে হচ্ছে। তার ছেলে মেয়েকে সে একাই বিয়ে দিছে, তার ছেলেকে বিয়ে করাইছে, এখনও সে কাজ করে তারপরে খায়। তার শ্বশুরবাড়িতেও তার ওরকমভাবে আর জায়গা হয় নাই। আর তার স্বামী কোথায় আছে সেটাও সে জানে না, কোনো দিন আর তার স্বামীর সাথে তার কোনো যোগাযোগ হয় নাই। মানে বিনা দোষে একটা মানুষের জীবনটা যে কত পরিমাণ কষ্টদায়ক হতে পারে আসলে প্রত্যেকটা মোমেন্ট, তার যে 3টা বছর সে যে ছিল কারাগারে, ওই সময়টা তার এত এত কষ্টের ছিল যেটা তার মুখ থেকে শুনলে হয়তোবা আপনারা ততটা রিলেট করতে পারতেন। আমার কথায় আপনারা হয়তোবা ততটা রিলেট করতে পারবেন না। তো যাই হোক, একটা মানুষের জীবনে যে কতটুকু কষ্ট করতে পারে ওনাকে না দেখলে এটা আসলে বোঝা যায় না। যাই হোক, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত সে সেই জিনিসটাকে সাফার করতেছে, যখন তার মনে পড়ে ওই জিনিসগুলো বা ওই কথাগুলো এখনও সে মানে অঝরে কান্না করে যে আমার কেন এরকম হইলো, আমি তো এত খারাপ জীবনে ছিলাম না, কারোর জন্য কিছু করিনি। তো এটাই ছিল গল্পটার, এটা একদম সত্যি একটা ঘটনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আসলে ঘটনাটা আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে বলতে পারতাম, বাট হচ্ছে গিয়ে যদি কারাগারের কোনো কথা নিয়ে আমি উল্টাপাল্টা কোনো কিছু হয়ে যায় বা থাকে না ডেট বলতে উল্টাপাল্টা যে কোনো জিনিস যদি আমি বলে ফেলি, ওটা নিয়ে আবার আমার ভিডিওতে প্রবলেম হইতে পারে, যেহেতু আমি ওইটা সম্বন্ধে পুরোপুরি সঠিকভাবে, কারণ যে বলছে সে তো সঠিকভাবে আর আমাকে এটা বলতে পারে নাই বা লিখে দিন তারিখ দিয়ে লিখে পাঠাতে পারে নাই। তো যার কারণে হচ্ছে আমি শর্টকাটে শেষ করে দিলাম, শুধু এতটুকুই বললাম।